মাদ্রাসার ভাই বোনেদেরও আমি দেখেছি যে প্রচণ্ড তারা এখানে আবেগ নিয়ে এই আন্দোলনে ছিল এবং তাদের মধ্যে অসংখ্য রক্তপাত হয়েছে। আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার একটি কার্যালয়ে এবং সেখানেও ছিলেন, অনেকবার বলেছেন সেই গল্প। আমি সেই গল্পটা একটু পুরনোভাবে শুনতে চাই যে সেখানকার চ্যালেঞ্জ কী ছিল আসলে। আপনি তো ওই ঝুঁকির মধ্যেই ছিলেন, অন্য দুই সমন্বয়ক হয়তো মাঠে সেটি মোকাবেলা করেছেন, কিন্তু আপনি তো এটি চ্যালেঞ্জ দেখেছেন, হয়তো আপনি ভালো বলতে পারবেন। আমি আসলে গল্পটা এতবার বলে ফেলেছি, এখন এই পুরনো গল্প আমার বারবার বলতে ভালোও লাগে না, আমার জন্য বিষয়টা সুখকর নয়। কারণ আমি এখনও ভোর 5টা পার না হলে আমি ঘুমাতে পারি না, আমার ওই ট্রমাটা যায়নি এবং আমার মনে হয় না কখনো যাবে। কিন্তু সত্যিটা এটাই যে আমার সাথে যা হয়েছে বা আমাদের সাথে যা হয়েছে তার থেকে অনেক বেশি কিছু অনেকের সাথে হয়ে গিয়েছে। দেশের যা পরিস্থিতি তাতে কখনোই আমরা নিজস্ব দুঃখ বেদনার গল্পগাথা খুলে বসতে পারি না এখানে। আপনাদের প্রশ্নের কারণে বারবার কথাগুলো চলে আসছে এবং আমি অন্তত ব্যক্তিগতভাবে খুবই বিব্রত। আর এগুলো ছেড়ে কিভাবে নিয়ে গেল, কিভাবে রাখলো, এই গল্পগুলো এতদিনে সবাই জেনে গিয়েছেন, এগুলো না বলি। কিন্তু কিভাবে মোকাবেলা করেছিলাম ভিতরে, এটা যদি বলতে চাই তাহলে সত্যি কথা বলতে মোকাবেলা করিনি। আমি তো প্রতি মুহূর্তে ভিডিও রেকর্ডিংয়ের পর থেকে আমার মাথায় অসংখ্যবার আত্মহত্যার চিন্তা এসেছে, শুধুমাত্র জাতীয় বেঈমান ট্যাগ খাওয়ার ভয়ে। তো সত্যিকার অর্থে আমরা মোকাবেলা করতে পারিনি, অন্তত আমি পারিনি। আমি শুধু টিকে ছিলাম ভিতরে। পরে আদালতে যখন রিটটা হলো, আসলে আমরা এতবার প্রতারিত হয়েছে, প্রত্যেকদিন সকালবেলা উঠে আমাদের মনে হতো আজকে মনে হয় বেরোতে পারবো, তারপরে বেরোতে পারতাম না। একটা পর্যায়ে গিয়ে আমি অন্তত ব্যক্তিগতভাবে ভাবতে শুরু করেছিলাম যে এখান থেকে হয়তো আর কখনোই বের হওয়া সম্ভব না। আর বাস্তবতা যেটা বের হয়ে আসার পরে দেখলাম যে জনগণ যেভাবে প্রোটেস্ট চালিয়ে যাচ্ছিল, আমাদের শিক্ষক সমাজ, অন্য ভাই বোনেরা, প্রাইভেটের, ন্যাশনালের, স্কুল কলেজের, মাদ্রাসার ভাই বোনেদেরও আমি দেখেছি যে প্রচণ্ড তারা এখানে আবেগ নিয়ে এই আন্দোলনে ছিল এবং তাদের মধ্যে অসংখ্য রক্তপাত হয়েছে। জনগণ যেভাবে মাঠে আমাদের জন্য কাজ করেছে, তারা যদি এটা না থাকতো, কোনো কারণে যদি আন্দোলন থেমে যেত, আমাদের 6 জনের গুম হওয়া সুনিশ্চিত ছিল। তো ভেতরে থেকে আমরা অনশন করি বা বেঁচে থাকি, মারা যায়, আমরা যে আজকে আপনাদের সামনে এখানে, এই কৃতিত্ব সম্পূর্ণভাবে বাইরে যারা ছিল তাদের। আমি এই কৃতিত্বের ভাগ নিতে রাজি না। নিশ্চয়ই আপনারা রাজপথে ছিলেন। আন্দোলনের শুরুর দিকটা আসলে কেমন ছিল এবং শেষ পর্যন্ত 36 জুলাই এই গল্পটা যদি একটু আমাকে বলতেন, মাঠের চিত্র কি? আন্দোলনের শুরুর দিকে যখন এটা কোটা সংস্কার আন্দোলনের জায়গা ছিল, তখন বেশ স্বতঃস্ফূর্ত ছিল এবং শুরুর দিকে চ্যালেঞ্জ আসেনি। আপনারা দেখেছেন শুরুর দিকের আন্দোলনগুলো ছিল বেশ স্বাভাবিক, কিন্তু হলে আমরা যথেষ্ট বাধা বিঘ্ন। হলে যারা হলে ছিল তারা হল থেকে জানেন সবসময়, যেহেতু ছাত্রলীগের বিভিন্ন ছাত্রলীগের অধীনে হলগুলো পরিচালিত হয়, যদিও প্রশাসন বলে, কিন্তু এটা হচ্ছে প্রশাসনের এক ধরনের নিজেদের মানুষের আয় ওয়াশ করার জন্য বলে। তো ওই জায়গা থেকে হলে হলে ছাত্রদেরকে হেনস্থা করেছে। কিন্তু এটা চূড়ান্ত রূপ নিয়েছে মূলত 14 তারিখ রাতে, যখন 14 তারিখ রাতে সাবেক প্রধানমন্ত্রী, না, ঘটনা শুরু হয় 10 তারিখ থেকে, কারণ কুমিল্লা চট্টগ্রামে হামলা হয়েছে 10 ইউনিভার্সিটি চূড়ান্ত, মানে এটার আমরা শাহবাগের ব্যারিকেড ভাঙি, আন্দোলনের চূড়ান্ত রূপ। 10 তারিখের ঘটনা। আমি রাজাকার কে বলেছে স্বৈরাচারের যেই স্লোগানের সময়টা, তো ওদিন থেকেই মূলত দমন পীড়নের, আমাদের ক্যাম্পাসে দমন পীড়নের সূচনা হয় ওদিন থেকেই। তো এরপরে ওই দিনই কিন্তু হলে হলে যখন আন্দোলন করে স্টুডেন্টরা ফিরছিলেন, তখন কিন্তু বিভিন্ন হলে তাদেরকে ধরে ধরে মারা হয়, গেটে মারা হয়, বিশেষ করে গেটে দাঁড় করিয়ে এত রাতে কোথায় ছিলেন নানা ধরনের হুমকি ধামকি দিয়ে তাদের মারা হয়। তো এর ফলে দেখা যায় শিক্ষার্থীদের ভিতরে কিন্তু ওই কষ্ট, যেটা পুঞ্জীবিত ক্ষোভ, এটা আরও ভয়াবহ রূপ নেয়। তারপরে তো আপনারা সবাই জানেন, ক্যাম্পাসে ঢাকার বিভিন্ন জায়গার টোকায় এবং সন্ত্রাসীদের এনে, মাদকসেবী সন্ত্রাসীদের এনে তারা আমাদের নিরীহ ভাই বোনদের উপর ভয়াবহ হামলা করে। নারীদের হামলার চিত্র আপনারা দেখেছেন, নুসরাত এটা ভালো বলতে পারবেন, নুসরাত মেয়েদের বিভিন্ন হলে ছিল, মেয়েদের সঙ্গে কাজ করেছে। তো ওইটা সারা দেশের মানুষকে কিন্তু নাড়া দিয়েছে এবং এরপর থেকে মানুষ কিন্তু এক ধরনের
স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে ছাত্রলীগের গুন্ডাদের দৌড়ে পালাতে হয়েছে। সেদিনই কিন্তু দৌড়ে পালাতে হয়েছে, প্রত্যেকটা হল স্বাধীন 15 হচ্ছিল। তারিখে ভিসি চত্বর, আমি আমার হলের কথা বলতে পারি, আমার হল থেকে যতজন মেয়ে গিয়েছিল একটা মেয়েও সুস্থ শরীরে ফিরতে পারেনি। রক্তাক্ত, আপনারা রাস্তায় দেখেছেন হলের পাশে এত রক্ত পড়েছিল যে আমার খুব কাছের এক ছোট ভাই সে রক্তে পিছলে পড়ে তার মাথা ফেটেছে। আমি জানি মানে মেবি ইট সাউন্ডস সিলি, কিন্তু ঘটনাটা খুবই সিগনিফিক্যান্ট। ওই ঘটনার পরেই মূলত আসলে আন্দোলন অন্যদিকে মোড় নেয় এবং আন্দোলন একটা আলাদা শক্তি তৈরি হয়, যে এটা আমাদের আর মানে পিছু হটার কোনো সুযোগ আসলে এরপরে ছিল না। আমরা এক ধরনের পণ করি যে পেছনে হয় মৃত্যু, সামনে হচ্ছে স্বাধীনতা। এটা অনেকে বলেছে। মাদারল্যান্ড অর ডেথ। হ্যাঁ,